বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। এবার ভারতের দিল্লি থেকে প্রকাশ্যে এসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দেশে ফেরার ঘোষণা দিয়ে যা বললেন, এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা তিনি নির্বাচন বিষয়ে একটা জরুরি বার্তা প্রেরণ করছেন। এই শেখ হাসিনার এই বার্তাটি ব্যাপকভাবে প্রচার হইতেছে এবং শেখ হাসিনা এটা ব্যাপকভাবে বলতেছে যে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দিতে। আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া বা মাহফুজ আলম সোহান অনেকে বলছেন তিনি পালিয়ে যাবেন। আমারও মনে হয় যে এই হিসাব দিতে না হওয়ার ফলে তিনি হয়তো নির্বাচনের আগে দেশ ত্যাগ করতে পারেন। এই টাকা চুরি করা দুর্নীতিবাজ ছাত্র উপদেষ্টারা দেশ ত্যাগ করবে। আমেরিকার বল আছে বলে, শক্তি আছে বলে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেলেন আমেরিকাতে। এখন কদিন পরে যদি ভারত বাংলাদেশে এসে ডক্টর ইউনূসকে তুলে নিয়ে যায় যে তুমি একতরফা একটা নির্বাচন করছো, ভারতের মোদী সরকার এরকম কোনো ডিসিশন নেয়, তাহলে ডক্টর ইউনূসকে কোন মামলায় গ্রেপ্তার করবে? বিএনপির মতো মধ্যমপন্থী দল কখনো বাংলাদেশের রাজনীতিতে বেশি দিন সার্ভাইভ করতে পারবে না। ভবিষ্যৎ রাজনীতি যেদিকে আগাচ্ছে সেক্ষেত্রে এটা একেবারে ইম্পসিবল। বিএনপি মাঝখান থেকে বিলীন হয়ে যাবে। তারেক রহমান, টাটা, বাই বাই। দর্শক, আরেকটি নতুন নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, যার বিশেষাংশ ইতিমধ্যেই আপনারা দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দর্শক, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য। দর্শক, চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশগুলো দেখে আসি। তিনি নির্বাচন বিষয়ে একটা জরুরি বার্তা প্রেরণ করছেন। বিশেষ করে তার দলের নেতা কর্মী এবং বিশেষ করে তার দলের নেতাকর্মী তো আছেই, তার দলের নেতাকর্মীদের মধ্যে ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এই বার্তাটি বিশেষভাবে তাদের উদ্দেশ্যে দিচ্ছেন, যেটা ভারতের মূল ধারার গণমাধ্যমগুলো ঢালাওভাবে প্রচার করতেছে। আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। আমার আলোচনার মূল বিষয় হলো যে নির্বাচন নিয়ে শেখ হাসিনা জরুরি বার্তা কি দিলেন। অলরেডি বাংলাদেশের রাজনৈতিক ময়দানে কিন্তু একটা গুঞ্জন আছে যে 12ই ফেব্রুয়ারি কি তাহলে আওয়ামী লীগবিহীন নির্বাচন হতে যাচ্ছে? ব্যালট পেপারে তো আওয়ামী লীগের প্রতীক নাই। আবার এই গুঞ্জনটাও আছে যে আওয়ামী লীগবিহীন তো এই বাংলাদেশে নির্বাচন হতে পারে না, এটা অসম্ভব, অনেকের কাছে অসম্ভব মনে হচ্ছে। এবং পাশাপাশি এই কথাও অনেকে বলতে চেষ্টা করতেছেন যে নির্বাচনটা হয়তো বা পিছিয়ে যাবে। যেমন অলরেডি আদালতে একটা রিট হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেন নির্বাচন হয়, এই নির্বাচনের তারিখ যেন পেছানো হয়, এরকম একটা রিট কিন্তু চলতেছে। তার রেফারেন্সে অনেকে কিন্তু আমরা বলতেছি যে এপ্রিলে হয়তো বা যাইতে পারে। এই বিষয়ে আমি একটা ভিডিও দিচ্ছি। দেখেন, আশ্চর্যজনক বিষয় হলো কি, এই যে গুঞ্জনটা, এই গুঞ্জনটাই মানুষ ব্যাপকভাবে লুফে নিতেছে এবং ব্যাপকভাবে তারা এটা গ্রহণ করতেছে। কি জন্য? কারণ দেশের মানুষও একটা ইনক্লুসিভ নির্বাচন চায়, আওয়ামী লীগ সহ একটা নির্বাচন চায়। এমন নির্বাচন দেশের মানুষ চায় না যে নির্বাচন শুধু একটা গোষ্ঠীকে নিয়ে নির্বাচন হবে। দেশের মানুষ চায় যে পুরো দেশটাই যেন নির্বাচনের আমেজে উৎসব মুখর পরিবেশে দেশের মানুষ যেন ভোট দিতে পারে, সকল দলের অংশগ্রহণ। যাই হোক, এর মধ্যেই আওয়ামী সভানেত্রী নির্বাচনের যে বিশেষ বার্তাটি দিলেন, সেই বার্তাটি আমি পরিপূর্ণ শুনলাম, একাধিকবার শুনেছি। সেই বার্তাটি আমি আপনাদের সামনে আলোচনা করব। দেখেন, তিনি প্রথমে বলছেন যে এই বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটা নির্বাচনমুখী রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলটা অতীতের সকল নির্বাচনে অংশগ্রহণ করছে এবং যতই প্রতিকূল পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে এই দলকে চলা লাগুক না কেন, এই দলটার সব সময়ের জন্য তাদের সাংগঠনিক শক্তিটা এরকম যে যতই অন্যরকম পরিবেশ, নিজের বিরুদ্ধের পরিবেশের মধ্য দিয়ে যেতে হোক না কেন, তারপরও এই দলের 300 আসনের প্রার্থী দেওয়ার মতো সক্ষমতা সকল পরিবেশই থাকে, এখনো আছে। এই দলটা নির্বাচন করতে চায়। কিন্তু বর্তমানে ইউনূস সরকার যেটা করতেছে যে আওয়ামী লীগ বিহীন, শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের যে ভাতৃপ্রতিম সংগঠন আছে বা সহযোগী জোটবদ্ধ যে সংগঠনগুলো আছে, রাজনৈতিক দলগুলো আছে, তাদেরকেও বাদ রেখে একটা নির্বাচন করতে যাচ্ছে। সকল হিসাব করে যদি আপনি দেখেন, তাহলে প্রায় অর্ধেকেরও বেশি জনসংখ্যাকে আপনি নির্বাচনের বাইরে রেখে একটা নির্বাচন করবেন। এখন যে ব্যালটে নৌকা প্রতীক নাই, সেই ব্যালটে বাংলাদেশের মানুষ তো ভোট দেবে না, ভোট দিতে যাবে না। এখন এইখানে আওয়ামী সভানেত্রী একটা আহ্বান, সেই আহ্বানটা হলো যে ব্যালট পেপারে নৌকা প্রতীক নাই, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, বিষয়টা ভালোভাবে খেয়াল করুন, যে ব্যালট পেপারে নৌকা প্রতীক নেই এবং যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, সেই নির্বাচনে আওয়ামী লীগের ভোটার সমর্থক যারা আছে তারা কেউই ভোট দিতে যাবে না। এই আহ্বানটা শেখ হাসিনা করলেন। শেখ হাসিনা এই আহ্বানটা করতেছেন এবং জোরালোভাবে কাদের উদ্দেশ্যে বলতেছেন, বিশেষ করে ছাত্রলীগের নেতাকর্মীদের, যে তোমাদের উপর দায়িত্ব বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে, বাংলাদেশের প্রতিটা মানুষের কানে কানে এই কথাটি পৌঁছে দিতে হবে যে ব্যালটে নৌকা নাই, সেই ব্যালটে ভোট দিতে যাবে না আওয়ামী লীগের কোনো ভোটার, কোনো সমর্থক, এবং এইটা যেন সারা দেশব্যাপী সকল মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। আমি দেখলাম ভারতের মূলধারার গণমাধ্যমগুলো এটা ব্যাপকভাবে ঢালাওভাবে প্রচার করতেছে। আর আমি শেখ হাসিনার বার্তাটি আগেও একবার বললাম, এখন আপনাদেরকে বলতেছি। দেখেন, নির্বাচনের সময় একটা
হাইপ উঠবে। আমি এটা কিন্তু বললাম যে সংশয় কিন্তু আছে যে আদৌ ফেব্রুয়ারি 12 তারিখে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হতে যাচ্ছে কিনা, এটা কিন্তু সংশয় আছে, অনিশ্চয়তা আছে, এখন পর্যন্ত আছে। যদিও তফসিল ঘোষণা হয়েছে, যদিও মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজও শেষ, তারপরও সন্দেহ আছে। আমি গতকালকে দেখলাম একটা বড় রাজনৈতিক দল, বর্তমান বাংলাদেশের সেকেন্ড রাজনৈতিক দল, তারা বলতেছেন যে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত মানে সন্তোষজনক নয়। মানে এই যে ধোঁয়াশাটা, এই যে সন্দেহটা এখনো আছে। তারপরও ধরে নেন যদি আওয়ামী লীগ বিহীন একটা নির্বাচন হয়, ধরেন 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখে আওয়ামী লীগ বিহীন একটা নির্বাচন, অর্থাৎ যেভাবে করতেছে আমরা দেখতেছি এইভাবে একটা নির্বাচন হলো, তাহলে সেইখানে আওয়ামী লীগের বক্তব্য বা শেখ হাসিনার বক্তব্য হলো যে নৌকাবিহীন ব্যালটে সিল দিতে আওয়ামী লীগের কোনো ভোটার সমর্থক ভোট কেন্দ্রে যাবে না, এবং দেশের মানুষের কাছে এই তথ্যটা তুলে ধরা উচিত। আওয়ামী লীগ হচ্ছে নির্বাচনমুখী একটা রাজনৈতিক দল। আওয়ামী লীগ সবসময় নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, জনগণের মতামত আওয়ামী লীগের কাছে অনেক বেশি প্রাধান্য পায়। আর সেই দলকে বাইরে রেখে যখন আপনি নির্বাচন করবেন, তখন আওয়ামী লীগের ভোটার সমর্থক বা আওয়ামী লীগের সমর্থকও ছিলেন না, ভোটারও ছিলেন না, কিন্তু বর্তমান সময়ে আওয়ামী লীগের সমর্থক হয়েছেন বা আওয়ামী লীগকে চাচ্ছেন তারাও, তথা দেশের সাধারণ মানুষ যারা একটা নিরপেক্ষ অংশগ্রহণমূলক, সকল দলের অংশগ্রহণমূলক বিশ্বাসযোগ্য একটা নির্বাচন চায়, তারা ভোট কেন্দ্রে যাবে না, নির্বাচনে ওই আওয়ামী লীগ বিহীন নৌকাবিহীন প্রতীকে ভোট দেবে না। এই কথাটা, এই শেখ হাসিনার এই বার্তাটি ব্যাপকভাবে প্রচার হইতেছে, এবং শেখ হাসিনা এটা ব্যাপকভাবে বলতেছে যে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দিতে। সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কেন নির্বাচন করলেন না, এই প্রশ্নটিকে যদি শুধু দলীয় হিসেব বা জোট রাজনীতির অঙ্কে নামিয়ে আনা হয়, তাহলে আপনারা বঞ্চিত হবেন একটা ভয়ঙ্কর সত্য থেকে। বরং এই প্রশ্ন তুলুন যে নির্বাচনে অংশ না নেওয়ার পেছনে কি টাকা পয়সার ব্যাপারটা জড়িত? ঠিক আছে, ধরে নিচ্ছি যে বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ কেউই আসিফ মাহমুদকে মনোনয়ন দেয়নি তার দুর্নীতির জন্য, কিন্তু এনসিপি তো দিতেই পারতো, তাই না? শোনা যাচ্ছে এনসিপির মনোনয়ন পেয়েও সে নির্বাচনে অংশ না নিয়ে দলের নির্বাচনী সমন্বয় হয়েছে। কেন জানেন? চলুন জানার চেষ্টা করি। বাংলাদেশের রাজনীতিতে কখনো কখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উঠে আসে নীরব সিদ্ধান্ত থেকে। নির্বাচন না করা, মনোনয়নপত্র জমা না দেওয়া, শেষ মুহূর্তে সরে দাঁড়ানো, এসব কেবল ব্যক্তিগত কৌশল নয়, বরং রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে জমে থাকা চাপেরও ফল। নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে কঠিন এবং এড়ানো অসম্ভব শর্ত হলো সম্পদের হলফনামা, যদিও এটা কিচ্ছু আসে যায় না। কারণ আপনি দেখবেন এই বছরের এই যে নির্বাচন হচ্ছে, সেখানে যারা নির্বাচনী হলফনামা দিয়েছেন, একজনের আঙুল ফুলে কলা গাছ না, বট গাছ হয়ে গেছে। এত টাকা আয় করেছে গত এক বছরে, যাদের চা খাওয়ার পয়সা ছিল না, তারা গুলশানে ফ্ল্যাটে থাকে। সো আপনি এই প্রশ্ন তুললে হবে না, তাতে কিছু আসে যায় না। আপনি প্রশ্ন তুলতে পারেন সেই ভয়। এই যে হলফনামা, এখানে রাজনৈতিক বক্তব্য চলবে না, কৌশল চলবে না, সংখ্যা, উৎস আর আপনাকে আপনার স্বাক্ষর দিয়ে সেটা প্রমাণ করতে হবে। একজন প্রার্থীকে বলতে হবে যে কত টাকায় আছে তার, কোথা থেকে এসেছে, কোন পথে এসেছে। এই জায়গাটা বাংলাদেশের রাজনীতিতে বহু প্রভাবশালী মানুষের জন্য অস্বস্তিকর, কারণ ক্ষমতার সঙ্গে সঙ্গে সম্পদের যে ভয়াবহ উল্লম্ফন তাদের ঘটে তা কাগজে ধরিয়ে দেওয়া সহজ নয়, বিশেষ করে যখন সেই সম্পদের উৎস প্রশাসনিক সিদ্ধান্ত, প্রকল্প, নিয়োগ বা টেন্ডারবাজির সঙ্গে জড়িয়ে থাকার অভিযোগ ওঠে। আসিফ মাহমুদের ক্ষেত্রে বিতর্কটা এখানে ঘনীভূত হয়েছে। তাকে শুধু ক্রীড়া উপদেষ্টা হিসেবে উপস্থাপন করা হয়, যেন তার দায়িত্ব সীমিত ছিল মাঠ, ফেডারেশন আর ট্রফির মধ্যে। বাস্তবে তিনি একই সঙ্গে স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গেও যুক্ত ছিলেন। সিটি কর্পোরেশন, পৌরসভা, নগর উন্নয়ন, সবচেয়ে বড় বাজেটের জায়গাগুলো, এই পুরো কাঠামো যেখানে হাজার হাজার কোটি টাকার আর্থিক প্রবাহ ঘটে, সেখানে উপদেষ্টার ভূমিকা আনুষ্ঠানিক ছিল না। সিদ্ধান্তের টেবিলে কে বসেছিল, কোন ফাইলে কে সই করেছে, সবই তো জানা। কোন প্রকল্পে কার সুপারিশ কার্যকর হয়েছিল, কোনো কিছুই তো গোপন নেই। কিন্তু এগুলো এই নির্বাচন করতে গিয়ে আসলে অনেক কিছু বেরিয়ে আসবে। ঢাকা 10 আসনের মতো ব্যয়বহুল একটি আসনে নির্বাচন করতে গেলে যে অর্থনৈতিক সক্ষমতা লাগে, সেটার উৎস কি, এই প্রশ্ন এড়ানোর সুযোগ তো আসিফ বাবাজির নেই। অন্য রাজনীতিকদের সঙ্গে পারিবারিক সম্পদ, ব্যবসা বা দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার দিয়ে অনেক কিছু ব্যাখ্যা করা যায়, কিন্তু এই যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার মতো যারা হঠাৎ করে রাজনীতিতে এলো, তাদের সম্পদ কোথা থেকে এলো, এই প্রশ্ন তো আসবে। তারেক রহমান না হয় লন্ডনে তার 17 বছর ধরে যে বিলাসবহুল জীবন কাটালেন, সে প্রশ্ন কেউ তুলছে না তার সম্পর্কে। তিনি ঢাকায় যাওয়ার আগেই তার বাড়ি হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা দামের গাড়ি হয়ে যাচ্ছে, এসব নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। কিন্তু আসিফের ব্যাপারটা তুলবে। আসিফ মাহমুদের রাজনৈতিক উত্থান তুলনামূলকভাবে হঠাৎ এবং ক্ষমতার কেন্দ্রের খুব কাছাকাছি, ফলে তার অর্থনৈতিক সক্ষমতা নিয়ে স্বাভাবিক কৌতূহল তৈরি হবে মানুষের মধ্যে হয়েছে। এই কৌতূহল আরো তীব্র হয়েছে যখন দেখা গেছে যে একের পর এক দল তাকে প্রার্থী করতে আগ্রহী হয়নি, শেষ পর্যন্ত পিছিয়ে গেছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে যোগ দিয়ে নির্বাচন না করার ঘোষণা দেওয়া, আবার একই সঙ্গে দলের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব নেওয়া, এটা রাজনৈতিকভাবে নিরাপদ একটি অবস্থান। অনেকে বলছেন তিনি পালিয়ে যাবেন। আমারও মনে হয় যে এই হিসাব দিতে না হওয়ার ফলে তিনি হয়তো নির্বাচনের আগে দেশ ত্যাগ করতে পারেন। ক্ষমতার প্রভাব আছে তার, কিন্তু ব্যক্তিগত আর্থিক হিসাব জনসম্মুখে দেওয়ার ঝুঁকি তো তার নেই। তিনি দায়িত্ব পালন করবেন, দায় থাকবে না। বাংলাদেশের রাজনীতিতে এটা নতুন ফর্মুলা না। জোট রাজনীতির ভেতরেও কথাবার্তা এখন খুব গুরুত্বপূর্ণ। জামায়াত ইসলামী স্পষ্ট করে জানিয়েছে বিতর্কিত কাজের দায় তারা নিতে প্রস্তুত নয়। এটি কেবল আদর্শিক বিরোধ নয়, বরং নির্বাচনী ঝুঁকির হিসাব। কোনো প্রার্থী যদি হলফনামা জমা দেন এবং সেখানে অসঙ্গতি ধরা পড়ে, তাহলে শুধু তিনি নন, পুরো জোটই প্রশ্নের মুখে পড়বে।
ফলে আসন ছাড়তে অস্বীকৃতি আসলে এক ধরনের আগাম সতর্কতা। আরেকটি দিক হলো দুর্নীতির অভিযোগগুলো যে কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমের গুঞ্জন তা কিন্তু নয়, প্রকাশ্যে বিক্ষোভ হয়েছে তার বিরুদ্ধে, তার দলের নেতারাই তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে। সাবেক সহযোদ্ধা দল থেকে বহিষ্কৃত নেতা সকলেই প্রকাশ্যে তদন্তের দাবি তুলেছে তার বিরুদ্ধে। তখন বিষয়টিকে আপনি গুরুত্ব না দিয়ে শুধু রাজনৈতিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দিবেন তা তো হবে না। তারা যে দাবি করেছে উপদেষ্টা থাকাকালীন নিয়োগ, প্রকল্প এবং টেন্ডারের তালিকা জনসম্মুখে আনতে হবে, এটা আসলে গণতান্ত্রিক জবাবদিহিতার ভাষা। কিন্তু বাংলাদেশে তো সেটা নাই, হওয়ার কথা নয়। ইউনূস দিবে? ইউনূস তো দেবে না। তো ইউনূস না দিলে ইউনূসের উপদেষ্টারা কেন দেবে? ইউনূস গত 17 মাসে কি পেয়েছে তার হিসেব দেবে? তার হিসেব যদি না দেয় তাহলে কেন দেবে বাকিরা? এখানে দুর্নীতি দমন কমিশনের নিরাপত্তা প্রশ্নের বাইরে নয়। দুর্নীতি দমন কমিশন যদি সত্যি স্বাধীন এবং সক্রিয় হয় তাহলে শেখ হাসিনার জন্য এত তৎপরতা চালালে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে কেন হবে না? ইউনূসের বিরুদ্ধে কেন হবে না? অভিযোগের সত্য মিথ্যা যাচাই তো করতে হবে, একটি পরিষ্কার অবস্থান তাকে ব্যক্ত করতে হবে। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা মাহফুজ আলম সম্পর্কে কিন্তু দুর্নীতি দমন কমিশনের কোনো হেলদোল নেই, তদন্তের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এপিএস এর ব্যাপারটি নিয়ে আপনি তো সন্দেহ করতেই পারেন। মানুষ ধরে নিচ্ছে যে ভয় করছে না, নয়তো বোঝাপড়া হয়ে গেছে। সবচেয়ে বিপজ্জনক জায়গাটা হলো নৈতিক বৈধতার প্রশ্ন। একজন মানুষ খুব অল্প সময়ের মধ্যে জীবনযাত্রার মানে নাটকীয় পরিবর্তন আনলে সমাজ প্রশ্ন করবেই। এই প্রশ্ন ব্যক্তিগত আক্রমণ নয়, একটি রাষ্ট্রের স্বার্থে ওঠা প্রশ্ন। কারণ রাজনীতি যদি এমন জায়গায় দাঁড়ায় যেখানে ক্ষমতা মানেই দ্রুত সম্পদ আর সেই সম্পদের হিসাব দেওয়ার প্রয়োজনীয়তা থাকে না, তাহলে গণতন্ত্র নামের কাঠামোটা কেবল আনুষ্ঠানিকতায় পরিণত হয়। আসিফ মাহমুদের নির্বাচন না করা তাই একক কোনো কারণের ফলাফল নয়। এখানে হলফনামার ভয়, জোটগুলোর অনীহা, দুর্নীতির অভিযোগ, আবার রাজনৈতিক কৌশল। কিন্তু সবকিছুর কেন্দ্রে ঘুরে ফিরে একটি বিষয়, তার অর্থের উৎস, কত টাকা, কোথা থেকে, কিভাবে। এই তিনটি প্রশ্নের উত্তর সন্তোষজনক না হলে রাজনীতিতে নিরাপদ পথ হলো নির্বাচন থেকে সরে দাঁড়ানো এবং পর্দার আড়ালে ক্ষমতার খেলায় থাকা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতো চালাক, ধুরন্ধর এটাই বেছে নিয়েছে। এই প্রশ্ন উত্তরগুলো যদি কখনো স্পষ্ট না হয় তাহলে ক্ষতিটা শুধু একজন রাজনীতিকের নয়, ক্ষতিটা রাষ্ট্রের। কারণ গণতন্ত্রে চুপ থাকা মানে প্রশ্নহীন ক্ষমতাকে মেনে নেওয়া, আর প্রশ্নহীন ক্ষমতাই শেষ পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল হয়ে ওঠে দেশের জন্য, মানুষের জন্য, ভবিষ্যতের জন্য। আমার মনে হচ্ছে এই টাকা চুরি করা দুর্নীতিবাজ ছাত্র উপদেষ্টারা দেশ ত্যাগ করবে। এখন আমেরিকার বল আছে বলে, শক্তি আছে বলে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেলেন আমেরিকাতে। এখন কদিন পরে যদি ভারত বাংলাদেশে এসে ডক্টর ইউনূসকে তুলে নিয়ে যায় যে তুমি একতরফা একটা নির্বাচন করছো শুধু ভারত বিরোধীদেরকে দিয়ে, যারা বাংলাদেশপন্থী, যারা বাংলাদেশে যুদ্ধ করেছে, বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার বিকাশ চায়, যারা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক হেরিটেজের রাষ্ট্র তৈরি করতে চায়, যারা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়, যারা ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সব মানুষকে একটি রাষ্ট্রে অ্যাকোমোডেট করতে চায়, তাদেরকে বাদ দিয়ে তুমি নির্বাচন করতে চাচ্ছ, তোমাকে আমরা ধরে নিয়ে যাব। আপনি তখন কি করবেন? জাতিসংঘ তখন কি করবে? জাতিসংঘ তখন কি করবে, কি বলবে? দেখেন, খেয়াল করে, ভেনেজুয়েলা কিন্তু কখনো আমেরিকার কোনো অঙ্গরাজ্য দখল করার হুমকি দেয়নি। নিকোলাস মাদুরো কিন্তু কখনো আমেরিকার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিতে আঘাত করেনি, না কাজে না কোথায়। তারপরেও তাদের অর্থনৈতিক স্বার্থে আঘাত লেগেছে দেখে আমেরিকা নিকোলাস মাদুরোকে সশরীরে তুলে নিয়ে এসেছেন, তুলে এনে তাকে বন্দী করেছেন। এখন তার বিচার হচ্ছে, বিচারটা কিসের ভিত্তিতে হবে? তিনি মাদক চোরা কারবার হিসেবে বিচার করবেন। আপনি কি বুঝতে পারছেন আপনারা যে একটা রাষ্ট্রের প্রধান যিনি প্রতিনিয়ত সংগ্রাম করছেন মাদকের বিরুদ্ধে, দক্ষিণ আমেরিকাতে বিশেষ করে যে কটি দেশ মাদকের জন্য সেরা, তার মধ্যে মাদকের রাজধানী হচ্ছে বোগোতা, কলম্বিয়া। সেই কলম্বিয়ার চাইতে 10 ভাগের 1 ভাগ মাদকও ভেনেজুয়েলাতে নেই। তারপরে যদি আপনি ভেনেজুয়েলার পাশে মাদকের জন্য আরেকটি দেশ খোঁজেন, সেই মাফিয়া আরেকটি দেশ হচ্ছে মেক্সিকো, যেটি আমেরিকার প্রতিবেশী। এখন আমেরিকা তাহলে কেন এই মিথ্যা অভিযোগ তুলে নিকোলাস মাদুরোকে বিচার করছে? এর কারণ হচ্ছে নিকোলাস মাদুরো তার দেশে খুবই জনপ্রিয়। তার দেশেও ডক্টর ইউনূসের মতো এক কালপিটকে তৈরি করেছে, মাচুদা, যাকে এই আমেরিকা নোবেল প্রাইজ দেওয়ারও ব্যবস্থা করেছে। এবং আপনারা দেখবেন কিছুদিন পরে তাকেই কিন্তু সিনে নিয়ে আসা হবে। এখন যে ভাইস প্রেসিডেন্ট আছে তাকে আমেরিকা প্রেসক্রিপশন দিয়েছে, আমেরিকার কথা মতো চলতে হবে। তাদের কথা মতো যদি না চলে, সেই মাসুদাকে এনে এখানে বসাবেন। তিনি এই ডক্টর ইউনূসের মতো রাষ্ট্রকে বিক্রি করার জন্য, রাষ্ট্রের তেল সম্পদ আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য নোবেল প্রাইজ পেয়েছেন। এখন খেয়াল করে দেখেন ডক্টর ইউনূসের সাথে ওই মহিলার সম্পর্কটা কি, মানে তার রিলেশনশিপটা, তার যে অবস্থানটা কি। মানে পৃথিবীতে সব দেশে সবকালে ভৌগোলিক সীমারেখা বাদ দিলে আপনি দেখবেন সব জায়গাতে কিন্তু মির্জাফরের জন্ম হয়, মির্জাফররা যুগে যুগে আসে, ভবিষ্যতেও আসবে। এই মির্জাফরকে দিয়েই দেশের স্বাধীনতা লুণ্ঠিত করা হয়, এই মির্জাফরদেরকে দিয়েই দেশকে পরাধীনতার সিঙ্গলে আবদ্ধ করা হয়। ডক্টর ইউনূস এসে যেভাবে আমাদের আমেরিকার কাছে আমাদের পোর্টটি তুলে দিল, আমেরিকা এবং ডেনমার্কের কাছে যেভাবে আরেকটি বন্দর দিয়ে দিল,
যেভাবে করিডোরটি দিয়ে দিল, ঠিক যেভাবে একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আমেরিকার সাথে করলো। আমেরিকা এখন সেনানিবাসে যেতে পারবে, আমেরিকা এখন কোর্টে যেতে পারবে, আমেরিকা এখন এয়ারপোর্টে যেতে পারবে, আমেরিকা যা কিছু নিয়ে আসবে সেটি চেক করা যাবে না। তার মানে ভবিষ্যতের নিকোলাস মাদুরো কে হতে যাচ্ছে? এখন সেই নিকোলাস মাদুরোটা কি আমেরিকা এসে করবে, নাকি অন্য কাউকে দিয়ে সেই নিকোলাস মাদুরোর মতো ধরে নিয়ে যাওয়ার কাজটি করবে? আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন, বাংলাদেশের 4,000 কিলোমিটার জায়গা জুড়ে আছে ভারতীয় বর্ডার। এই ভারতীয় বর্ডারে 7টি ভারতের অঙ্গরাজ্য রয়েছে। আমরা দেখেছি এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে বারবার ভারতের অখণ্ডতাকে বিনষ্ট করার স্লোগান উঠছে, এবং ভারতকে যতভাবে উত্তপ্ত করা যায়, ভারতকে যতভাবে পীড়া দেওয়া যায়, ততভাবেই এই ডক্টর ইউনূস চিন্তা করছে। এখন আগামী কয়েকদিন পর যদি ভারতীয় বাহিনী চিন্তা করে, রাশিয়া যেভাবে ইউক্রেন দখল করে নিয়েছে, ইসরায়েল যেভাবে গাজার উপরে হামলা চালিয়েছে, আমেরিকা যেভাবে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেছে, বাংলাদেশের তুলনায় আমেরিকার চাইতেও ইন্ডিয়া শক্তিশালী। তার চারপাশ দিয়ে ঘিরে রেখেছে তারা। এখন প্রতিনিয়ত হিন্দুদের উপরে যে নির্যাতন, ভারতে খেলতে যাবে না বলে যে আস্ফালন, এর ফলে যদি এখন ভারতের মোদী সরকার এরকম কোনো ডিসিশন নেয়, তাহলে ডক্টর ইউনূসকে কোন মামলায় গ্রেপ্তার করবেন? নিশ্চয়ই খুনের মামলায়, নিশ্চয়ই মানবতা বিরোধী অপরাধের মামলায়, কারণ অসংখ্য পুলিশের হত্যা করার পর ডক্টর ইউনূস সেটাকে মওকুফ করে দিয়েছেন। 4,000 আওয়ামী লীগের কর্মীকে হত্যার দায় এবং সাম্প্রতিক ধর্ম অবমাননার দায়ে দীপু দাসকে রাস্তায় পিটিয়ে এবং আগুনে লাগিয়ে হত্যার দায় এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে সেই রকম একটি অভিযান যদি পরিচালিত হয়, তাহলে কিন্তু অবাক হবেন না। আপনাদেরকে আজকে একটা গল্প শোনাবো। সেই গল্পটা শোনানোর পূর্বে আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাতে চাই। কুকিং এর লেভেল গোলাম মাওলা রনি, আমি তাকে নিয়ে অনেক সমালোচনা করেছি, অবশ্যই সেটা যৌক্তিক এবং গঠনগত সমালোচনা। যৌক্তিক কিংবা গঠনগত সমালোচনার বাইরে গিয়ে আমি ব্যক্তি আক্রমণ কখনো কাউকে করি না, এবং গোলাম মাওলা রনিকেও আমি কখনো করি নাই। গোলাম মাওলা রনি এক এক সময় এক এক রূপ ধারণ করে, পোল্টিবাজি করে, গিরগিটির মতো আচরণ করে, কিন্তু এন্ড অফ দ্য ডেতে গিয়ে গোলাম মাওলা রনি তার যে কোয়ালিটি কুকিং করার মতো, এটা কিন্তু বাংলাদেশের অন্যান্য টকশো বিশ্লেষক কিংবা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক বিশ্লেষক কিংবা গণমাধ্যম কর্মী এদের মধ্যে নাই। মাঝে মধ্যে এমন চমৎকার বিষয় কাব্যের মতো করে বলে, কবিতার মতো করে বলে, যেগুলো শুনলে অনেক হাসি পায় এবং ভালো লাগে, এবং অনেক ক্ষেত্রে সেগুলো বাস্তব হিসেবেই আমরা দেখতে পাই। গোলাম মাওলা রনি একজন ব্যক্তিকে কুক করেছে রীতিমতো, তার সেই কুকিং লেভেলটা একবার দেখেন, এরপর আপনারা নিজেরাই বুঝে যাবেন গোলাম মাওলা রনি কাকে আসলে রান্না করে সেদ্ধ করে দিয়েছে। মেজাজটা এমন গরম হয়ে যায়, থাকে গুলশান বনানীতে 10,15,00,000 টাকার বাংলো বাড়িতে ভাড়া অথবা কিনে, সে বলছে যে তার বাৎসরিক ইনকাম 7 লাখ টাকা, চড়ে 10 কোটি টাকা দামের গাড়িতে। তো এই লোক 7 লাখ টাকা ইনকাম তার বছর হয় কি করে? তো প্রথমেই চাপকানো উচিত, আচ্ছা মতো পিঠ লাল করে দেওয়া উচিত, যে পিটিয়ে যে তুমি যে বাড়িটাতে থাকো ওটার ভাড়াই তো মাসে 10 লাখ টাকা, তুমি টাকা পাবো কই? তুমি 7 লাখ টাকা ইনকাম আসলে কোত্থেকে? এই যে অনেকগুলো জিনিস আসে। থাকে গুলশান বনানীতে, ব্যবহার করে 10 লাখ টাকা ভাড়া মূল্যের বাংলো, সেটা হতে পারে কেনা, সেটা হতে পারে ভাড়া, ব্যবহার করে 10 কোটি টাকা দামের গাড়ি, অথচ সে কিনা সব জায়গায় বলে পাবলিকলি যে তার বাৎসরিক ইনকাম 7 লক্ষ টাকা। একজন ব্যক্তি বাৎসরিক যদি তার ইনকাম 7 লক্ষ টাকা হয়, সে কি আদতে 10 লক্ষ টাকা দামের বাংলো ভাড়া নিয়ে থাকতে পারবে? সে কি আসলেই 10 কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করতে পারবে? সে তো 10 কোটি টাকার গাড়ি না, সে 1 কোটি টাকার গাড়ি ব্যবহার করতে পারবে না। তাকে ব্যবহার করতে হবে টয়োটা এক্স করোলা, এর বাইরে সে কোনো গাড়ি ব্যবহার করার স্বপ্নেও ভাবতে পারবে না। আর এই ব্যক্তিটা হচ্ছে বিএনপির প্রধান নেতা জনাব তারেক রহমান। বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পাশাপাশি পাকিস্তান ভিত্তিক বিভিন্ন ষড়যন্ত্রকারী চক্র, আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা খুব করে চাইছে তারেক রহমানকে মিডিয়ার সামনে ভালো সাজাতে, খুব করে চাইছে তারেক রহমানকে সুশীল বানাতে, খুব করে চাইছে তারেক রহমানকে সুশীল বানিয়ে সারা বাংলাদেশের মানুষের মগজের মধ্যে ঢুকিয়ে তাকে প্রধানমন্ত্রী হিসেবে বের করে নিয়ে আসতে। কিন্তু সাপ কি কখনো আদৌ পরিবর্তন হয়? আমার মনে হয় না। দেখা যাক, সাপ পরিবর্তন হয়ে যদি বেজিতে রূপান্তর হতে পারে, সেটা অবশ্য বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে, কারণ বেজি কিঞ্চিত হলেও গণতন্ত্রকে বিশ্বাস করতো, যেটা সাপ বিশ্বাস করে না। আপনাদেরকে গল্প শোনায় একটা শেয়াল এবং কুমিরের বাচ্চার গল্প। একদা জঙ্গলের একটা শেয়াল, অবশ্যই সেটা খেক শিয়াল, অনেক চতুর খেক শিয়াল, একটা বিদ্যাপীঠ খুলেছিল, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান খুলেছিল, সহজ ভাষায় বললে স্কুল খুলেছিল। সেই স্কুলের পাশের এলাকায় একটা কুমির থাকতো। সেই কুমিরের হঠাৎ 6টা বাচ্চা হয়। এখন কুমির সিদ্ধান্ত নিয়েছে এই 6টা বাচ্চাকে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, যেই ভাবনা সেই কাজ। তখন সে খুঁজে খুঁজে শেয়াল পণ্ডিত মশাইয়ের সেই স্কুলটা বের করে তার বাচ্চাদেরকে ভর্তি করার পর শেয়াল পণ্ডিতের উপর সব দায়িত্ব দিয়ে সেখানে রেখে বাচ্চাদেরকে কুমির দম্পতি চলে যায়, অর্থাৎ কুমির, মেয়ে কুমির এবং ছেলে কুমির সেখান থেকে চলে যায়। কিছুদিন পর যখন কুমির তার সন্তানদেরকে দেখতে আসে, আসার পর শেয়াল পণ্ডিতকে জিজ্ঞেস করে যায় তার বাচ্চারা কোথায়। শেয়াল পণ্ডিত এর মধ্যে একটা বাচ্চাকে খেয়ে ফেলে, কারণ কুমিরের বাচ্চা ছোট কচি কচি বাচ্চা, যে কোনো সময় খাইতে মজা। শেয়াল পণ্ডিত তো আসলে ওইটা শিক্ষা প্রতিষ্ঠান খুলে নাই, সেখানে খোলা হয়েছে কুমিরের বাচ্চাদেরকে কিভাবে খাওয়া যায় এবং বিভিন্ন প্রাণীর বাচ্চাদেরকে কিভাবে খাওয়া যায়। তো সে অভিপ্রায় থেকেই শেয়াল পণ্ডিত একটা বাচ্চাকে খেয়ে ফেলে, থাকে হলো 5টা বাচ্চা।
যখন কুমির এসে জিজ্ঞেস করে যে আমার বাচ্চা কোথায়, তখন একটা বাচ্চাকেই দুবার দেখিয়ে 6টা বাচ্চা দেখানো হয় পরপর। এরপর কুমির চলে যায়, এর কিছুদিন পর কুমির পুনরায় আসে, আসার পর তখন আরেকটা বাচ্চা শিয়াল পণ্ডিত খেয়ে ফেলে, থাকে 4টা, তখন 2টা বাচ্চাকে 2বার দেখিয়ে 6টা বাচ্চা ফিল আপ করা হয়। এভাবে ক্রমাগত কুমিরের সবগুলা বাচ্চার মধ্যে একটা বাচ্চাকে রেখে 5টা বাচ্চাকে খেয়ে ফেলে শিয়াল পণ্ডিত। খেয়ে ফেলার পর কুমির কিন্তু একটা সময় বুঝতে পারে, কিন্তু বুঝতে পারার পর কিন্তু কুমিরের আর কোনো কিছু করার থাকে না। ঠিক একই রকম ভাবে বিএনপিকে গিলে গিলে খাবে জামাত, খাচ্ছে জামাত, ভবিষ্যতেও খাবে জামাত। গত সপ্তাহে তারেক রহমানের সাথে জামাতের আমির সাদা শকুনের একটা বৈঠক হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। বাংলাদেশের রাজনীতিতে সবসময় সবাই বলার চেষ্টা করে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছে, বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে দখল করেছে, বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করেছে, বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে। কিন্তু 5 আগস্টের পর আমরা কি দেখেছি? এই মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য, এই মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি রক্ষা করার জন্য কোনো রাজনৈতিক দল সামনে এগিয়ে আসেনি। এখানে বিএনপির একটা ব্যাপক সম্ভাবনা ছিল। বিএনপি চাইলেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে নিজেদেরকে স্টাবলিশ করতে পারতো। বিএনপি চাইলে সারা বাংলাদেশের মানুষের মধ্যে এই বার্তা দিতে পারতো তারাও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। এতদিন বাংলাদেশ আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধকে পুঁজি করে রাজনীতি করেছে, মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে, বঙ্গবন্ধুকে এককভাবে জাতির পিতা হিসেবে তারা বুঝিয়েছে, সম্মান করেছে, আর কাউকে সেই সুযোগটুকু দেয়নি। একথা বারবার বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের শাসনামলে বলার চেষ্টা করেছে। কিন্তু প্রকৃতপক্ষে বিএনপি আদৌ কি মুক্তিযুদ্ধকে ধারণ করতে পেরেছে? যদি পারতো, 5 আগস্টের পর কেন 7 জন বীর শ্রেষ্ঠের প্রতিকৃতি ভেঙে ফেলা হলো, মুক্তিযোদ্ধাদের প্রতিকৃতি ভেঙে ফেলা হলো? জিয়াউর রহমান নিজে একজন সেক্টর কমান্ডার ছিলেন, তিনি মুক্তিযুদ্ধের সম্মুখ সারিতে অংশ নিয়েছেন। তাহলে জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল কেন মুক্তিযুদ্ধের পক্ষের পারপাস সাফ করতে পারে না? বিএনপি চাইলে কি পারতো না 5 আগস্টের পর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে? পারতো, কিন্তু আদর্শিক জায়গাটা তো স্ট্রং হতে হবে। যাদের জন্মই হয়েছে সেনাশ্রমিতে, যাদের জন্ম হয়েছে প্রো পাকিস্তান মডেলে, তারা তো মুক্তিযুদ্ধকে সমর্থন করবে না, মুক্তিযুদ্ধকে সাপোর্ট করবে না, মুক্তিযুদ্ধের অনুভূতি, চেতনা কোনো কিছু তাদের মধ্যে কোনো প্রভাব ফেলবে না। সেটা আমরা দেখতে পাচ্ছি। তারেক রহমান বাংলাদেশে এসেছে, তারেক রহমান চাইলে বিএনপিকে একটা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির দল হিসেবে সারা বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত করতে পারতো। যদিও তারা কথায় কথায় মুক্তিযুদ্ধের কথা বলে, যদিও তারা কথায় কথায় বলার চেষ্টা করে তারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, 71 সারা বাংলাদেশ কল্পনা করা যায় না, 71-এর চেতনা না থাকলে বাংলাদেশ টিকে থাকবে না, অনেক কথা বলে মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলার চেষ্টা করে। কিন্তু এইখান থেকে, মন থেকে কি বিএনপি কখনো মুক্তিযুদ্ধকে ধারণ করেছে? জামাতের মতো দেশদ্রোহী রাজাকারের বাচ্চাদের সাথে পুনরায় তারা ঐক্যবদ্ধ হতে চায়। তারা বলেছে এত বছর একসাথে রাজপথে ছিল, সামনের আগামী 5 বছর অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষের জন্য, তাদেরকে আবারও এক থাকতে হবে, তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাদেরকে রাজপথে থাকতে হবে। তার মানে আলটিমেটলি জামাত এবং বিএনপির মধ্যে একটা সম্পর্ক স্থাপিত হয়ে গেল। আমরা যেটা ভেবেছিলাম 55 বছরের সংসার জীবন ছেড়ে বিএনপি হয়তোবা আলোর পথে ফিরে আসবে, হয়তোবা স্থিতিশীলতা রাজনীতিতে বিশ্বাস করবে, হয়তোবা গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে, হয়তোবা বিএনপি জামাতের সঙ্গ ত্যাগ করে তারা নিজেদেরকে একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিস্থাপিত করবে, তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে বাংলাদেশের মানুষের কাছে প্রিয় পাত্র হিসেবে পরিণত হবে। কিন্তু না, ময়লা ধুইলে যেমন ময়লা যায় না, বিএনপির চরিত্র ঠিক তেমন, বিএনপিকে ধুইলে কখনোই ময়লা যাবে না। আমরা ভেবেছিলাম তারেক রহমান অনেক পরিবর্তন হয়েছে, আমরা ভেবেছিলাম তারেক রহমান বাংলাদেশে ফিরে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির মানুষদেরকে সাথে নিয়ে রাজনীতি করবেন, কিন্তু যে লাউ সে কদু, তারেক রহমান কখনো সেটা করতে পারবে না। বিএনপি নেতাকর্মী যারা আছেন, আপনাদের সবার উদ্দেশ্যে বলি, বাংলাদেশের লিবারেল প্রগতিশীল মুক্তিযুদ্ধপন্থী যে মানুষগুলো আছে, এবং বিশেষ করে আওয়ামী লীগের একটা বিশাল অংশ ভেবে নিয়েছিল যে অন্ততপক্ষে বাংলাদেশের রাজনীতিতে জামাতের মতো মৌলবাদী শক্তিকে ক্ষমতা নিয়ে আসা যাবে না, ক্ষমতায় নিয়ে আসার জন্য মন্দের ভালো হলো বিএনপিকে তারা ভোট দেবে, তারা দেওয়ার জন্য মনোনিবেশ করেছিল। যদি বিএনপি জামাতের সাথে সম্পর্ক ত্যাগ করতে পারতো, সেক্ষেত্রে এখন যেহেতু বিএনপি আবার জামাতের সাথে সম্পর্ক জোড়া লাগিয়েছে, সেক্ষেত্রে এই লিবারেল প্রগতিশীল মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং বাংলাদেশ আওয়ামী লীগের একটা বিরাট অংশের ভোটাধিকার, হয়তোবা সেটা হতে পারতো 20%, হতে পারতো 30%, হতে পারতো। তারা কিন্তু এখন আর বিএনপিকে ভোট দেবে না, কারণ তারা বুঝে গেছে বিএনপি পরিবর্তনশীল নয়, বিএনপি যা ছিল তাই আছে তাই থাকবে। সো কেন তারা বিএনপিকে ভোট দেবে? হয় রিজনটা কি? কোনো রিজন নাই। এখন বুঝুক বিএনপি, জামাতের সাথে জুট করে কি হবে বিএনপি, আলটিমেটলি লাভটা কি? কোনো লাভ নাই। মৌলবাদী শক্তি হিসেবে বাংলাদেশের বুকে আবার প্রতিষ্ঠিত হলো, একটা চমৎকার সুযোগ ছিল বাংলাদেশপন্থী রাজনীতি করার, একটা চমৎকার সুযোগ ছিল মুক্তিযুদ্ধের সপক্ষে ঢাল হয়ে দাঁড়ানোর, কিন্তু বিএনপি সেটা পারে নাই। তারেক রহমানের মতো অথর্ব, বিএনপির শীর্ষ পর্যায়ের মতো অথর্ব মূর্খদের এই ধরনের প্রবণতা কাজই করে নাই, দেখতেই তো পাচ্ছি আমরা। সো জামাতের সাথে সম্পর্ক করেন, সম্পর্ক ঠিক করেন, জামাতের সাথে সংসার করেন, আরো কয়েকটা বাচ্চা কাচ্চা পয়দা করেন, কিন্তু আলটিমেটলি বাংলাদেশের রাজনীতি থেকে একটা সময় জামাত টিকে থাকবে, বিএনপি টিকে থাকতে পারবে না, কারণ বিএনপির কোনো আদর্শিক জায়গা নাই। জামাতের একটা আদর্শিক জায়গা আছে, একটা মতাদর্শ আছে, তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, তারা 71-এর রাজাকারদের উত্তরসূরি, তারা মুক্তিযুদ্ধকে ধারণ করে না, তারা বাংলাদেশকে ধারণ করে না, তারা বাংলাদেশকে আবার পাকিস্তান হিসেবে ফিরে পেতে চায়। কিন্তু বিএনপি এমন একটা দল এখানে মুক্তিযুদ্ধ চায়, পাকিস্তানও চায়। তো দুই নৌকায় পা দিয়ে কেউ কখনো নদী পার হতে পারে না, বিএনপি সেটা পারবে না। অদূর ভবিষ্যতে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ফিরবে, মুক্তিযুদ্ধের সপক্ষের অন্য কোনো রাজনৈতিক দল দাঁড়িয়ে যেতে পারে, কিন্তু বিএনপি ভেঙে যাবে, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। কিন্তু জামাতের আদর্শ টিকে থাকবে, কারণ জামাত তাদের আদর্শে অনর, তাদের আদর্শ থেকে তারা কখনো বের হয়নি, তারা এখন অব্দি 71-এর মুক্তিযুদ্ধের জন্য ক্ষমা প্রার্থনা করেনি। সো আপনাদেরকে বুঝে নিতে হবে, বিএনপির মতো মধ্যমপন্থী দল কখনো বাংলাদেশের রাজনীতিতে বেশি দিন সার্ভাইভ করতে পারবে না। ভবিষ্যৎ রাজনীতি যেদিকে আগাচ্ছে, সেক্ষেত্রে এটা একেবারে ইম্পসিবল। বাংলাদেশে দুইটা দলই টিকে থাকবে, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ, এবং মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জামাত, সবাইকে নিয়ে টিকে থাকবে, বিএনপি মাঝখান থেকে বিলীন হবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দর্শক আপনাকে ধন্যবাদ। দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতক্ষণ হট নিউজ 24 এর পর্দায় চোখ রাখার জন্য আপনাকে ধন্যবাদ।